তৃতীয়বার সমুদ্র অভিযান শেষ করার আগেই ক্রিস্টোফার কলম্বাস বন্দী হয়েছিলেন। তিনি বন্দী হয়েছিলেন সেই ভূখণ্ডে, যে ভূখণ্ড ইউরোপিয়ানদের জন্য তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। তাকে বন্দী করার নির্দেশ দিয়েছিলেন স্পেনের রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলা। রাজা রানীর সেই নির্দেশ কার্যকরী করেছিলেন ফ্রান্সিসকো ডি ববাডিলা নামে একজন উচ্চপদস্থ রাজপুরুষ, যিনি কলম্বাসকে বন্দি করে জাহাজে স্পেনে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সময়টা ছিল 1500 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর। সেদিন জাহাজ যখন বন্দরে এসে পৌঁছালো, অনেকেই দেখতে পেল যে জাহাজের ডেকে দাঁড়িয়ে আছেন ইতিহাসের দুঃসাহসিক নাবিক দীর্ঘদেহী কলম্বাস। তার হাতে পায়ে শেকল বাঁধা, বিষণ্ণ, গভীরভাবে বিষাদগ্রস্ত তার মুখমণ্ডল। বন্দরে একটি লোকও তাকে অভ্যর্থনা জানাতে আসেনি, শুধু দাঁড়িয়ে আছে রাজার সৈনিকরা। কলম্বাস ভাবছিলেন 8 বছর আগের এক দিনের কথা। সেদিন সমগ্র স্পেনের মানুষজন যেন ভেঙে পড়েছিল এই বন্দরেই, শুধুমাত্র তাকে একবার দেখার জন্যে, তাকে আন্তরিক অভিবাদন জানানোর জন্য। কেননা তিনি সেই সময় প্রথম তার সমুদ্র যাত্রায় তিনি ইউরোপিয়ানদের জন্য আবিষ্কার করেছেন এক নতুন ভূখণ্ড, এক নতুন দেশ। সেদিন ঘন ঘন কামান গর্জে উঠেছিল, রাশি রাশি পুষ্পবৃষ্টি হয়েছিল। বিজয়ীর গর্বে ইউরোপের অভিবাদন গ্রহণ করেছিলেন দুঃসাহসিক নাবিক ক্রিস্টোফার কলম্বাস। আর আজ তিনি নিঃসঙ্গ, শৃঙ্খলিত, রাজ দরবারে অভিযুক্ত। যে রাজারানী তাকে 8 বছর আগে সম্মান ও সুযোগ দিয়েছিলেন, তারাই তাকে বন্দি করে এনেছেন। তা দুঃসাহসিক নাবিক ক্রিস্টোফার কলম্বাস তিনি কি এমন করেছিলেন যে তাকে শেকল পরিয়ে বন্দি করে নিয়ে আসা হয়েছিল? কি জন্যে রাজদরবারে তার বিচার হয়েছিল? কি সেই ঐতিহাসিক ঘটনা? এসব প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে 8 বছর আগের সেই দিনগুলিতে। দেখুন, কলম্বাসের সময় ইউরোপের সাথে ভারতবর্ষের বাণিজ্যের সম্পর্ক ছিল। এই বাণিজ্য সম্পাদিত হতো আরবীয় ব্যবসায়ীদের মাধ্যমে, সম্পূর্ণ স্থলপথে। কলম্বাস স্বপ্ন দেখতেন যে সমুদ্রের মধ্যে দিয়ে, দিশাহীন নিশানাহীন সমুদ্রের মধ্যে দিয়ে তিনি একদিন ভারতবর্ষে যাবার পথ আবিষ্কার করবেন। বলা বাহুল্য, জলপথে ভারতবর্ষে যাবার পথ আবিষ্কার করা, এটাই ছিল তার জীবনের একমাত্র অভীষ্ট, একমাত্র লক্ষ্য। আর জলপথে এই সহজ যোগাযোগের পরিকল্পনা নিয়ে তিনি বিভিন্ন দেশের রাজদরবারে অর্থ সাহায্যের জন্য, পৃষ্ঠপোষকতার জন্য হাজির হয়েছিলেন। প্রথমে গিয়েছিলেন জেনোয়ায়, কিন্তু সেখানে তার এই পরিকল্পনা অনুমোদিত হয়নি। এরপরে তিনি উপস্থিত হলেন পর্তুগালে। সেখান থেকেও তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছিল। গেলেন ইংল্যান্ডে। তখন ইংল্যান্ডের সম্রাট ছিলেন 7ম হেনরি। তিনি কলম্বাসের এই পরিকল্পনায় বিন্দুমাত্র কর্ণপাত করলেন না। কলম্বাসের মন ভেঙে পড়েছিল, তবু সম্পূর্ণ নিরাশ না হয়ে তিনি উপস্থিত হয়েছিলেন স্পেনে। স্পেনের রাজা ফার্দিনান্দ কলম্বাসের এই প্রকল্পে কোনো উৎসাহ দেখালেন না, কিন্তু রানী ইসাবেলা কলম্বাসের এই পরিকল্পনায় ভীষণভাবে আকৃষ্ট হলেন। প্রসঙ্গত এখানে উল্লেখ করা দরকার যে কলম্বাস প্রত্যেক রাজদরবারেই তার প্রকল্পের পাশাপাশি 2টো শর্ত রেখেছিলেন। 1, যে দেশ তিনি আবিষ্কার করবেন, রাজপ্রতিনিধি হিসাবে তিনি সেই দেশ শাসন করবেন। আর 2, সেই দেশ থেকে যে রাজস্ব সংগ্রহ হবে তার একটি অংশ তাকে দিতে হবে। তা কোনো রাজদরবারই কলম্বাসের এই 2 শর্তে রাজি হয়নি, সেটা ঠিকই। কিন্তু স্পেনের রানী ইসাবেলা তিনি কিন্তু কলম্বাসের এই 2 শর্ত মেনে নিয়েছিলেন, কারণ তিনিও স্বপ্ন দেখেছিলেন যে কলম্বাস আবিষ্কৃত নতুন দেশের মানুষদের মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করা যাবে। অবশেষে রানী ইসাবেলার অনুরোধে রাজা ফার্দিনান্দ কলম্বাসের প্রস্তাবে রাজি হলেন। 1492 খ্রিস্টাব্দের 3রা আগস্ট স্পেনের পালোস বন্দর থেকে কলম্বাস তার প্রথম সমুদ্রযাত্রা শুরু করলেন। 3টি ছোট ছোট জাহাজ, যাদের নাম পিন্টা, নিনা ও সান্টা মেরিয়া, এই 3টি ছোট জাহাজে মোট 120 জন নাবিককে নিয়ে
যে নাবিকদের মধ্যে দক্ষ নাবিক যেমন ছিল, তেমনি ছিল স্পেনের কারাগারের কুখ্যাত কয়েদিরা। আসলে সে সময় ভারী কাজ করানোর জন্য জেলের কয়েদিদের ব্যবহার করার প্রথা ছিল। তা এই 120 জন নাবিককে নিয়ে কলম্বাস নতুন দেশ আবিষ্কারের জন্য, মূলত ভারতবর্ষ আবিষ্কারের জন্য তার ঐতিহাসিক যাত্রা তিনি শুরু করলেন। সেদিন তাদেরকে বিদায় জানানোর জন্য বন্দরে হাজির হয়েছিলেন যারা, তারা কিন্তু চোখের জল ফেলেছিলেন। কারণ তারা ভেবেছিলেন যে কলম্বাস আর তার নাবিকরা আর কোনোদিনই ফিরবেন না। তারা স্বেচ্ছায় মৃত্যুর হাতে নিজেদেরকে সঁপে দিতে চলেছেন। টানা 21 দিন সমুদ্রে ভেসে থাকার পর অবিশ্বাস্য অভূতপূর্ব অবস্থার মধ্যে দিয়ে প্রথম স্থলভাগের সন্ধান পেলেন নাবিক ক্রিস্টোফার কলম্বাস। তিনি ভেবেছিলেন যে তিনি ভারতবর্ষের পশ্চিম দিক আবিষ্কার করেছেন। সমুদ্রের সেই দ্বীপগুলিকে তিনি নাম দিলেন ওয়েস্ট ইন্ডিজ, আর সেখানকার প্রথম যে দ্বীপে তিনি পা রাখলেন তার নাম দিলেন সান সালভাডোর। সেখানকার আদিবাসীদের কাছে তিনি সোনার সন্ধান করলেন। সামান্য জিনিসপত্রের বিনিময়ে তিনি তাদের কাছ থেকে সংগ্রহ করলেন মূল্যবান বিভিন্ন ধাতু। অবশেষে তার স্পেনে ফেরার পালা চলে এলো। নাবিকদের মধ্যে 39 জন স্বর্ণলোভী নাবিক তারা সেখানেই থেকে যেতে চাইলেন। তাদের থাকার জন্য বাড়িঘর তৈরি করে স্পেনের জন্য ফেরার জন্য তিনি কলম্বাস প্রস্তুতি নিলেন। বলা বাহুল্য, পৃথিবীতে সেই প্রথম উপনিবেশ তৈরি করার কৃতিত্ব আর যাই বলুন, কৃতিত্ব বলুন আর যাই বলুন, তার অধিকারী হলেন ক্রিস্টোফার কলম্বাস। 6.5 মাস বাদে কলম্বাস স্পেনে ফিরে এলেন। জাহাজের অবস্থা ছিল ভগ্নদশা, তার জামা কাপড় ছিল জীর্ণ ছিন্ন, কিন্তু তার চোখে মুখে ছিল জয়ের গৌরব। বন্দরে সেদিন স্পেনের সমস্ত মানুষজন যেন ভেঙে এসেছিল। সবাই তাকে অভিবাদন জানাতে চাইছে, কারণ কলম্বাস তার প্রথম সমুদ্রযাত্রায় তাদের জন্য নতুন একটি দেশ, নতুন একটি ভূখণ্ড আবিষ্কার করে ফিরেছেন। সে দিনটির কথা কলম্বাস সারা জীবনে কখনোই ভোলেননি। 1492 সালের 12 অক্টোবর কলম্বাস সান সালভাডোর দ্বীপে পদার্পণ করেছিলেন এবং স্পেনের সম্রাট ফার্দিনান্দ এবং সাম্রাজ্ঞী ইসাবেলার নামে তিনি সেই দ্বীপটির অধিকার গ্রহণ করেছিলেন। শর্ত অনুযায়ী রাজ প্রতিনিধি হিসাবে সেখানকার শাসক তিনি হয়েছিলেন। স্পেনে ফিরে আসার পরের বছর 1493 সালের 25শে সেপ্টেম্বর কলম্বাস শুরু করেছিলেন তার দ্বিতীয় বৃহত্তর অভিযান। তার সঙ্গে ছিল 1,500 মানুষ। এবার তিনি আবিষ্কার করলেন জামাইকা এবং তার পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ। 1498 সালের 30শে মে কলম্বাস আবার তার সমুদ্রযাত্রা শুরু করেছিলেন। তৃতীয় সেই অভিযানে তিনি আবিষ্কার করলেন ত্রিনিদাদ আর সন্ধান পেলেন এক বিশাল ভূখণ্ডের। তিনি ভেবেছিলেন যে সেই ভূখণ্ডটি হলো এশিয়ার কোনো একটি অংশ। সেখানকার আদিবাসীদের তিনি নাম দিলেন রেড ইন্ডিয়ান। কিন্তু পরবর্তীকালে কলম্বাসের মৃত্যুর পরে আমেরিকা ভেসপুচি নামে একজন বিশেষজ্ঞ সেখানে গিয়ে প্রমাণ করলেন যে সেই ভূখণ্ডটি আসলে একটি নতুন মহাদেশ। তার নামে সেই মহাদেশটির নাম দেয়া হলো আমেরিকা। তার তৃতীয় অভিযান চলাকালীন কলম্বাস যখন নতুন ভূখণ্ড তথা আমেরিকায় অবস্থান করছেন, তখন খবর এলো যে তার তৈরি উপনিবেশে যে সমস্ত দাগী অপরাধীরা নাবিক হিসাবে ছিল, তারা সোনার লোভে আদিবাসীদের কলোনিগুলিকে ভেঙে তছনছ করে দিয়েছে। নির্মম অত্যাচার চালিয়েছে তাদের উপর। নিষ্ঠুরভাবে আদিবাসীদের তারা খুন পর্যন্ত করে চলেছে। সেখানে শুরু হয়েছে আদিবাসীদের সঙ্গে ইউরোপিয়ানদের চরম সংঘর্ষ। সে খবর শুনেই তড়িঘড়ি করে কলম্বাস ফিরে আসলেন উপনিবেশে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল তার সেখানে মূল লক্ষ্য। ইতিমধ্যে তারই একদল অনুচর ফিরে এসেছিলেন স্পেনে এবং তারা স্পেনে রটিয়ে দিলেন যে কলম্বাস তার আবিষ্কৃত নতুন ভূখণ্ডগুলিতে স্বাধীন রাজ্য গড়ে তুলে স্পেনের রাজা ফার্দিনান্দ এবং রানী ইসাবেলার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। রাজা ফার্দিনান্দ সেই গুজবে বিশ্বাস করলেন এবং আসলে তার শঙ্কিত হওয়ার কারণও ছিল। কলম্বাস
একটার পর একটা ভূখণ্ড আবিষ্কার করছেন, আর শর্ত অনুযায়ী তিনি সেই ভূখণ্ডগুলির শাসক হয়ে উঠছেন। একটা লোকের হাতে এত ক্ষমতা, এত সম্মান, এত প্রতিপত্তি বৃদ্ধি পাওয়াটা একজন রাজার পক্ষে অস্বস্তিকর কারণ হয়ে ওঠাই স্বাভাবিক। সুতরাং একদিকে কলম্বাসের সম্মান প্রতিপত্তি যেমন গগনচুম্বী হয়ে উঠল, তেমনি অন্যদিকে তার শত্রুর সংখ্যাও পাল্লা দিয়ে বৃদ্ধি পেল। আপনারা অনেকেই হয়তো জানেন যে কলম্বাস জন্মসূত্রে ছিলেন ইতালির মানুষ। তা একজন ইতালির লোক স্পেনে এসে প্রতিপত্তি সম্পন্ন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন, এই বিষয়টিকে স্পেনের অভিজাত শ্রেণীও মেনে নিতে পারল না। অন্যদিকে খ্রিস্টান পাদ্রীরা তারা কিন্তু কলম্বাসের উপরে অসন্তুষ্ট হলো এই কারণে যে কলম্বাস নতুন দেশগুলিতে খ্রিস্টান ধর্ম প্রচারের কাজ মোটেই ভালোভাবে করেননি, কার্যকরী কোনো ভূমিকা তিনি সেখানে রাখতে পারেননি। এই অসন্তোষ, এই ষড়যন্ত্র, এই চাপা ক্ষোভের মধ্যে, চাপের মুখে অনিচ্ছা সত্ত্বেও রানী ইসাবেলা কলম্বাসের বিরুদ্ধে তদন্তের আদেশ দিলেন। ফ্রান্সিসকো ডি বোবাডিলা নামে একজন রাজপুরুষকে তিনি প্রচুর ক্ষমতা দিয়ে সমুদ্র পারের নতুন ভূখণ্ড তথা আমেরিকায় তিনি পাঠালেন। আর সেখানেই নিজের আবিষ্কৃত ভূখণ্ডেই অসমসাহসী নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সেনাবাহিনীর হাতে বন্দী হলেন। 1500 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর শৃঙ্খলিত, অপমানিত, ক্ষমতাচ্যুত ক্রিস্টোফার কলম্বাসকে বন্দী করে নিয়ে আসা হলো স্পেনে। বন্দী জীবনের এই আকস্মিকতায় তিনি ছিলেন স্তম্ভিত। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি রানী ইসাবেলার শিশুপুত্র ডন জুয়ানের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন। গভীর আবেগ আর দুঃখে ভরা সেই চিঠি পড়ে রানী ইসাবেলা বিচলিত হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ তিনি হুকুম দিলেন কলম্বাসকে শৃঙ্খলমুক্ত করা হোক। অবশেষে রানীর নির্দেশে কলম্বাসকে রাজকীয় পোশাকে রাজদরবারের বিচার সভায় হাজির করা হলো। শুনলে আপনারা বিস্মিত হবেন যে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র ক্রিস্টোফার কলম্বাস, তার বিচার ছিল সম্ভবত ইতিহাসের সংক্ষিপ্ততম বিচার সভা। পক্ষ বিপক্ষের কেউই সেই বিচার সভায় কোনো কথা বলেননি, কোনো উকিল বা সাক্ষীরও সেখানে প্রয়োজন পড়েনি। নীরব নিস্তব্ধ সেই বিচার সভায় হাজির হয়েছিলেন ক্রিস্টোফার কলম্বাস। মাথা উঁচু করে তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখ ছিল নিচের দিকে নামানো। একবার তিনি সরাসরি রানী ইসাবেলার চোখের দিকে তাকালেন। কলম্বাসের জল ভরা চোখ দেখে রানীর চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। চারিদিকে সেই নীরবতার মাঝে হঠাৎ ক্রিস্টোফার কলম্বাস রাজা রানীর সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার ঠোঁট কাঁপতে লাগলো। আচমকা উচ্ছ্বসিত কান্নায় তিনি ভেঙে পড়লেন, আর একটি কথাই তিনি বারবার উচ্চারণ করলেন। তিনি বললেন, আমি তো বিশ্বাস ভাঙিনি। সেই প্রবল পুরুষের কান্না ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল রাজসভায়। আমি তো বিশ্বাস ভাঙিনি। রাজা ফার্দিনান্দ ঘোষণা করলেন বিচার শেষ হয়েছে, কলম্বাসকে তার যাবতীয় পূর্ব সম্মান ফিরিয়ে দেওয়া হবে। অচিরেই কলম্বাস ডিউক উপাধিতে ভূষিত হলেন। তিনি আবার তার খ্যাতি ও প্রতিপত্তি ফিরে পেলেন। কিন্তু রাজা ফার্দিনান্দ রানী ইসাবেলার মৃত্যুর পর তার প্রতিশ্রুতি আর রক্ষা করলেন না। রানীর মৃত্যুর পর কলম্বাস উপেক্ষা আর দারিদ্র্যের জীবনে নিক্ষিপ্ত হলেন। বৃদ্ধ বয়সে চরম উদ্বেগ আর নৈরাশ্যের মধ্যে সমুদ্রপথের এই দিগ্বিজয়ী দুঃসাহসী নাবিক অভিযানকারী ক্রিস্টোফার কলম্বাস 1506 সালে নিঃসঙ্গ অবস্থায় স্পেনের এক নির্জন শান্ত গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ভিডিও শেষ করার আগে আমি শুধু একটি বিষয় উত্থাপন করব যে স্পেনের ঐতিহাসিক বিচার সভায় তিনি সসম্মানে মুক্তি লাভ করলেও ইতিহাসের বিচারে তিনি কিন্তু সম্পূর্ণ নির্দোষ ছিলেন না। উপনিবেশবাদের যে বীজ তিনি বপন করেছিলেন তার কুফল পৃথিবীর বহু দেশ বহু শতাব্দী ধরে ভোগ করেছে। উপরন্তু তার আবিষ্কৃত নতুন ভূখণ্ড তথা আমেরিকায় তিনি সেখানকার আদিবাসীদের নিয়ে, সেখানকার নেটিভদের নিয়ে তিনি যে কৃতদাস প্রথা শুরু করেছিলেন সেই প্রথাও আজও কুখ্যাত হয়ে আছে। কিন্তু একজন আবিষ্কারক হিসাবে ক্রিস্টোফার কলম্বাস
সত্যি চিরস্মরণীয়। একজন মানুষ অজানাকে জানতে চেয়েছিলেন, অচেনাকে চিনতে চেয়েছিলেন। এই রোমান্টিক স্মৃতি চিরকাল কলম্বাসের নামের সঙ্গে যে জড়িয়ে থাকবে সে কথা বলাই বাহুল্য। আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো এইরকমই নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন। নমস্কার।